প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের পাক্ষিক আয়োজন কর্পোরেট অনুষ্ঠানে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে আমাদের প্রতিটি পর্বে আমরা একজন কর্পোরেট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে। তাদের সাথে আলাপচারিতা করি, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আমরা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের শখের জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা করি আমরা। আজকের আমাদের এই পর্বের অতিথি হিসেবে আছেন বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং রিহাবের সাবেক প্রেসিডেন্ট তানভীরুল হক প্রবাল। চলুন পরিচিত হই তার সাথে। কনস্ট্রাকশন কোম্পানি বিভিন্ন সাইট থেকে লেবার মিস্ত্রিরা এখান থেকে এসে পেমেন্ট নিয়ে চলে যায়। আমি সকালবেলা এসে সব ম্যানেজারদের সাথে বসি, 1 ঘন্টা দিন আমি চলে যাই, আমি আর খবর নেই না। এই সেলস আবার আমাদের ভাগ করা যায়, এই ছেলেটা মধ্যে দিবি দেখে, ও হয়তো উত্তরা দেখে, ও হয়তো হ্যাঁ এর আবার ফিল্ড ওয়ার্ক করে। আমি রিয়েল এস্টেটটাকে খুব ভাগ করে ফেলছি। দেখবেন যে ল্যান্ড আলাদা করে দিয়েছি, সেলস আলাদা করে দিয়েছি, হ্যাঁ, যাতে কাজ করতে সবার সুবিধা হয়। বাট আমি কিন্তু কোনো গভর্নমেন্ট কাজ করছি না এখন। ইচ্ছা আছে, আমি এখন থেকে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যেহেতু অনেক কাজ হচ্ছে, রোড ব্রিজ এগুলো আমি আপনি সিপিটির নাম শুনেছেন? আমরা সিপিটি তো করে ইকোনমিক্স কাজ টাজ করে, আমরা যেটা করছি ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করে যে আমরা 7 জন, আমি আমার পার্টনার, তারপরে শেলটেকের এমডি ডক্টর তৌফিক সিরাজ, তারপরে বিজিএম এর প্রেসিডেন্ট ছিল কুতুবুদ্দিন আহমেদ কুতুব ভাই, তারপরে এনার্জি প্যাকের এমডি, এরকম আমরা 7। আমরা গত 2-3 বছর থেকে ট্রাই করে গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রী আমাদের লাইসেন্স দেয়। এটার নাম দিয়েছি এফপিডি, ফোরাম ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আমরা এখন বর্তমানে ভূমিকম্প নিয়ে কাজ করছি এবং গ্রামীণ হাউজিং নিয়ে কাজ করছি, বাট উইদাউট মিডিয়া। আমরা কিছু ট্রেডিং করি, কিছু ম্যাটেরিয়াল যেমন জার্মানি থেকে আমরা নিয়ে আসি, কিছু ম্যাটেরিয়াল আমরা চায়না থেকে নিয়ে আসি, কিছু আমরা আমেরিকা থেকে নিয়ে আসি, এগুলো বিক্রি করি। কিন্তু যমুনা ফিউচার পার্কটা জার্মানির, বসুন্ধরাটা জার্মানির, তারপরে আগোরা জার্মানির ম্যাটেরিয়াল, কেউ যেমন লোটাস কামাল টাওয়ারটা জার্মানির। এছাড়াও কিন্তু চাইনিজ প্যানেলও আছে, তারপরে জাপানিজ প্যানেলও আছে, আমরা এটা রেখে। বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনার ভিশন কি? বিল্ডিং ফর ফিউচার লিমিটেড আসলে একটা রিয়েল এস্টেট কোম্পানি। এখানে আমরা 2 জন আছি আর কি। আমি, আমার পার্টনার হচ্ছে আর্কিটেক্ট, আমি সিভিল ইঞ্জিনিয়ার। আমরা দুজনই বুয়েট থেকে পাশ করেছি। গত 17 বছর থেকে আমরা মূলত ঢাকা সিটির এবং তার চারিপাশে মানুষের আবাসনের সমস্যা সমাধানের জন্য কিন্তু কাজ করে যাচ্ছি। প্রবলদা, এফপিডির যদি বিশ্লেষণ করেন একটু, আপনার এর আন্ডারে অনেকগুলো গবেষণা করছেন। গবেষণার সাবজেক্ট কিন্তু এই মুহূর্তে আমাদের 2টো। একটা হচ্ছে যে গ্রামীণ হাউজিং, মানে নবরূপে আমরা গ্রামগুলোকে কিভাবে দেখতে চাই হাউজিং এর সেক্টর, এটা নিয়ে আমরা কাজ করছি। আরেকটা কাজ করছি ভূমিকম্প নিয়ে। এই দুটো নিয়ে আমরা আমাদের এফপিডি থেকে আমরা এখন কাজ করে আছি। এটা হচ্ছে ব্যবসার পাশাপাশি আমাদের এই এফপিডির আমাদের সংগঠনের কাজ। ভূমিকম্প থেকে বাঁচার জন্য আপনারা যখন কোনো বিল্ডিং করেন তখন কোনো প্রোটেকশন সিস্টেম ডেভেলপ করেন কিনা? ভূমিকম্পকে মাথায় রেখে ডিজাইন করলে আপনার জান মালের ক্ষয়ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। যে কোনো হাই রাইজ বিল্ডিং আপনি ভূমিকম্প হলে কোন দিক দিয়ে পালিয়ে যাবেন, এই কথাগুলো বলা আছে, যে আগুন লাগলে কোথাও দিয়ে পালাবো, যেটা কোর্টের মধ্যে আছে। তাহলে আমি যদি সিঁড়িগুলোকে কলাপসিবল গেট দিয়ে বন্ধ করে দিই, যেটা বিভিন্ন গার্মেন্টস বিল্ডিং এ যখন আগুন লাগলো তখন বেরোতে পারছিল না, এগুলা যদি আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের জানমাল অনেক ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। ঢাকার আবাসনের যে বসবাসের জায়গাটা কমে আসছে, এক্ষেত্রে স্বল্প আয়ের মানুষের যারা আছে, মানুষেরা মানবেতর জীবনযাপন করছে, এক্ষেত্রে আপনার মতামত কি? সরকার যদি মনে করেন যে উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় খাস জমিগুলো পড়ে আছে, এগুলা যদি বিভিন্ন ডেভেলপারদের মাঝে অব্যবহৃত অনেক জমি, হ্যাঁ, পিপিপির মাধ্যমে, আপনারা জানেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা এখন হচ্ছে, এই পিপিপির মাধ্যমে যদি সরকার তার অব্যবহৃত খাস জমি স্বল্প মূল্যে ডেভেলপারদেরকে দিয়ে বলে দেয় যে না, তুমি এখানে এত টাকা বেশি দামি ফ্ল্যাট বিক্রি করতে পারবা না,
তাহলে কিন্তু আমরা মানুষের জন্য কিন্তু কিছু করতে পারবো। আমাদের ভিশনে আমরা কিন্তু গত 2-3 বছর থেকে অলরেডি ছোট ছোট ফ্ল্যাটে চলে এসেছি। আমরা এখন 700, 800, 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ডিজাইন করা শুরু করেছি। প্রবলদা, আপনারা যখন কোনো বিল্ডিং তৈরি করেন তখন সেক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টা আপনাদের মাথায় রাখতে হয়, তো সেটা কিভাবে আপনারা কাজ করেন এক্ষেত্রে? আসলে এখন যারা বিল্ডিং এ কাজ করছে, 1996-এ এক ধরনের রুল ছিল, আবার 1984 একটা রুল ছিল, এবং 2008-এ যে রুলটা হয়ে গেল এটা কিন্তু অলরেডি একটা পরিবেশ বান্ধব রুল। সো এই বিধিমালাকে ফলো করে যদি আমরা বিল্ডিং তৈরি করি তাহলে কিন্তু বিল্ডিংগুলো অলরেডি পরিবেশ বান্ধব হবে। এবং আমাদের বিল্ডিং আমাদের যে আর্কিটেক্ট, প্রিন্সিপাল আর্কিটেক্ট, উনি সবসময় বিল্ডিং ডিজাইনে জোর দেন আলো বাতাসের উপরে, আলোগুলা ঠিকমতো আসছে কিনা আমরা চেষ্টা করি। আলো, বাতাস এবং গাছপালা সবকিছু মিলে করলে অটোমেটিক্যালি একটা বিল্ডিং কিন্তু পরিবেশ বান্ধব হতে বাধ্য। প্রবলদা, রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিন্তু এখন একটা ইন্ডাস্ট্রি। এটা ইন্ডাস্ট্রি তো বটেই, কারণ এটার সাথে আপনার শ্রমিক জড়িত এবং এটা আমরা একটা প্রোডাকশন করে একটা জিনিস বের করে নিয়ে আসছি। এবং পাশাপাশি আমি মনে করি এটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি এই প্রোডাক্টটাকে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারছেন না, অথচ আপনি ফরেন কারেন্সি আর্ন করছেন। সো এই শিল্পটা খুবই একটা এক্সপোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট না করেও আমি ফরেন কারেন্সি আর্ন করছি। প্রবলদা, এখানে কর্পোরেট কালচারটাকে আপনারা কতটা ইন্ট্রোডিউস করতে পেরেছেন? বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে একটু স্বায়ত্ত শাসন দেওয়ার চেষ্টা করেছি, কর্পোরেট করার চেষ্টা করেছি। যেমন আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট, প্রজেক্টটা যখন ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স পেয়ে চলে তখন আমরা এটাকে মার্কেটিং ডিপার্টমেন্টে দিয়ে দিই, এটা মার্কেটিং করা। মার্কেটিং ডিপার্টমেন্টের পরে চলে যাচ্ছে আমাদের সেলস ডিপার্টমেন্টে, সেলস এটা বিক্রি নিয়ে কাজ করে, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করে। তারপরে আসতেছে আমাদের কাস্টমার সার্ভিস। পাশাপাশি অ্যাকাউন্টস আমি কর্পোরেট করে ফেলেছি, অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট তারা নিজস্ব তাদের কাজ আলাদাভাবে দেখে। প্রবলদা, কনস্ট্রাকশন টেকনোলজির ডেভেলপমেন্টের জন্য আপনারা কাজ করছেন, এক্ষেত্রে আপনাদের ফিউচার প্ল্যানিংগুলো কি? যেহেতু ওই 80% লোক গ্রামে বাস করে, ওরা স্ক্যাটারডি বাস করে, ওদেরকে যদি আপনাকে প্রপার হাউজিং এর আওতায় নিয়ে আসতে পারেন, সেই স্বপ্নটাই আসলে আমি দেখি। এবং সেই স্বপ্ন দেখি বলি আমি কিন্তু এফপিডিতে আমরা সত্যি আমরা কাজ করছি। আপনারা দোয়া করবেন যে আমরা অতি দ্রুত আমরা কিছু একটা ওয়েব পেজের মাধ্যমে হোক বা আমাদের পাবলিকেশনের মাধ্যমে হোক আমরা কিছু দিতে পারবো। এই আবাসন প্রকল্প নিয়ে কাজ করতে করতে এর সাথে সংশ্লিষ্ট যেমন স্থাপত্য নির্মাণ এবং শিল্পকলা নিয়েও একটা জার্নাল বের করছেন, এর পেছনে আপনাদের চিন্তা ভাবনাগুলো কি? 1994-এ ব্যবসা শুরু করার আগে কিন্তু আমার পত্রিকাটা শুরু হয়। হ্যাঁ, আমি আসলে পত্রিকা দিয়ে জীবনটা শুরু করি আমার পার্টনারের সাথে। সেটা ছিল একটা ত্রৈমাসিক পত্রিকা, আজও সেটা আমরা কিন্তু করছি। এখন আমরা এটাকে ওয়েব বেস করে ফেলেছি, এখন ওয়েবের মাধ্যমে কিন্তু সবাই এই পত্রিকাটা পড়তে পারবে। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছেন, সার্ভিস অ্যাপার্টমেন্ট বাংলাদেশে প্রথম চালু করেছেন, এর পেছনে আপনার কোন বিষয়টি কাজ করেছেন? এটা আমার এবং আমার পার্টনারের মাথায় আসে। আমার আফু ভাই তখন বললো যে হোটেলের মতোই কিন্তু সেখানে রান্না করা যায়, একটা সময় কাটানো যায়, একটা ড্রয়িং রুম থাকে, আবার হোটেলও না। এই চিন্তা করে আমরা প্রায় 7-8 বছর আগে পরিকল্পনা শুরু করতে আমরা গুলশানে প্রথমে একটা সার্ভিস ডিপার্টমেন্ট করলাম, এটার নাম হচ্ছে রাফলেশিয়া। এরপরে এখন আরো 2টো সার্ভিস ডিপার্টমেন্ট ঢাকায় হয়েছে, একটা বনানীতে হয়েছে, একটা বোধহয় আপনার গ্রিন রোডের দিকে হয়েছে। প্রত্যেকটা মানুষেরই তো কিছু শখের জায়গা থাকে, আপনিও অনেক ব্যস্ত মানুষ, আপনার নিশ্চয়ই একটা শখের জায়গা আছে, সেটা কি? যেমন বিশ্ববিদ্যালয়ে থাকতে গান বাজনাই ছিল হবি, হ্যাঁ, নাটক করতাম হবি। খুব ছোটবেলায় আমি খুব ভিউ কার্ড স্ট্যাম্প কালেক্ট করতাম, কিন্তু এখন সেটা আসলে নেই। আমার বাসায় প্রচুর স্ট্যাম্প আছে, ভিউ কার্ড আছে, যেগুলো সব বাবার। আমার বাবা খুব ভালো কালেক্টর ছিলেন, সেগুলোকে আমি ধারণ করেছি। আমার বাবা কয়েন কালেক্ট করতেন, এগুলো আমি রেখে দিয়েছি। কিন্তু সত্যি ওই প্যাশনটা আমার বাবার মতো আমার কখনোই ছিল না। প্রবলদা, আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হলো বিরতির পর আবার ফিরে আসবো, আপনার ততক্ষণ থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের পাক্ষিক আয়োজন কর্পোরেট অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বের অতিথি হিসেবে আছেন বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীরুল হক প্রবাল। চলুন কথা বলি তার সাথে।
আমার বাবা যখন কালেক্ট করতো তখন আমার শখ হয়ে গেল ভিউ কার্ডের হঠাৎ করে। আমি পুরো স্কুল জীবনে ভিউ কার্ড কালেকশন করতাম। তারপরে ইউনিভার্সিটিতে রাজনীতির দিকে চলে গেলাম। এসব শখ ধীরে ধীরে কিছুটা কমে আসলো, কিন্তু কোনো কিছু আমি কিন্তু ফেলে দিইনি। অনেক জায়গায় হয়তো পোকা খেয়ে ফেলেছে, নষ্ট। আমার বাবারও তো অনেক নষ্ট হয়ে গেছে জিনিস টিনিস, রেখে দিয়েছি। সাবিনা, ও হচ্ছে আমার ছেলে, ওর নাম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তানভীর হক অমিয়। আমিও কোন ক্লাসে পড়ো? অনেক সুন্দর গিটার বাজাচ্ছ। তোমার বাবার কাছে গল্প শুনেছি তোমার, আজকে পরিচয় হলো। যে এসেই দেখলাম তুমি গান গাচ্ছ। তোমার অনেক সময় বোধহয় পড়াশোনার বাইরে গান বাজনা। পড়াশোনার বাইরে গান বাজনা অনেক সময় যায়। কি হতে ইচ্ছা করে বড় হয়ে? তুমি কি সেটা ঠিক করেছো? তোমার লাইফে কি হবে? হয়নি, কি হব। আসলে ও তখন ক্লাস 9 এ পড়ে, হ্যাঁ। ও লেভেল দেওয়ার পরে হয়তো সিদ্ধান্ত নেবে। বাট আমি ওকে বলেছি, তুমি যা খুশি, তোমার যেটা ভালো লাগে, ইউ হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার অ্যাবাউট ইট, হোয়াট এভার ইউ ডু। বলতে আপনাদের বাসায় আমি আসতে আসতে দেখলাম যে অনেক পুরানো জিনিসপত্র। যেহেতু এটা বাবার বাসা, তো বাবার বাসার চেয়ার টেবিল ফ্যান থেকে শুরু করে সবে রেখে দিয়েছি, এবং আমার ছেলেও সেটা চায়। সেটা বলে যে আব্বু এটা রাখো, দাদার বাসার জিনিস। ও কোনোদিন দাদাকে কিন্তু দেখেনি। অমিয় হচ্ছে এই যুগের ছেলে, আপনি সেই যুগের, অমিয়র বয়সী। হ্যাঁ, তো এই দুইটা বয়সের মধ্যে, মানে দুইটা সময়ের মধ্যে যে পার্থক্যটা। স্কুল লাইফে আমি আসলে বন্ধু বান্ধব নিয়ে থাকতাম, যেটা ও থাকে, গান বাজনা নিয়ে থাকতাম। সেক্ষেত্রে ওর সাথে আমার বেশ ভালো একটা মিল আছে। বাট ডিফারেন্সটা যেটা, সেটা হচ্ছে যে তখনকার দিনে তো ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না। এখনকার বাচ্চারা মোর রিলেটেড উইথ দ্য কম্পিউটারস, অনেক সময় কিন্তু ওরা কম্পিউটারের মধ্যে হ্যাঁ যায়, সেটা ঠিক। তবে আমি দেখি যে কম্পিউটার থেকে মিউজিকগুলো তুলে মানে বিভিন্ন কর্ডগুলো নিচ্ছে, ভালোই লাগে। আমি তো দেখি যে এটা খুব ভালো। এখনকার ছেলেরা অনেক বেশি অ্যাডভান্সড। Thanks for all you've done. I miss you for so long. I feel you in my wind. You got me constantly. I never knew what it was to be in love, no. 'Cause you were always there for me. Now I come home and I miss your face so. আমি তো প্রতিদিনই শুনি ওর গান, কারণ আমি যখন হ্যাঁ ওর রুমে গান করতে থাকে, আমি এখানে বসে বসে কাজ করি বা টিভি দেখি, তখন শুনি রাতেবেলা ও practice বাবা বোধহয় অনেক ইন্সপায়ার্ড করে তোমাকে। আব্বু আসলে এক্সপেক্ট করে, সত্যি কথা। প্রবলদা, আপনার বন্ধের দিনগুলো আপনি কিভাবে কাটান? ছেলেকে ছেলের সাথে, সপ্তাহে একদিন বন্ধ শুক্রবারে, যদি কোনো বিশেষ কাজ না থাকে আমি চেষ্টা করি বাসায় থাকতে ওর সাথেই। কোথাও যদি সে যেতে চায় আমি ওকে নিয়ে যাই। মানে সেদিন হয়তো কোনো কাজ থেকে আমি ড্রাইভারকে আসতে মানা করি, আমি ড্রাইভ করি, ওর সাথে ঘুরি ফ্রাইডেটা অন্তত। কারণ আব্বু আমার সাথেই থাকে, আমি আব্বুর সাথেই থাকি। অমিয়, বাবার গান শুনি আমরা একটা। অবশ্যই। সুমনা, আমার ছোট বোন সুমনা। আসসালামু আলাইকুম। বসেন। খুবই ভালো হলো, আমাদের আড্ডা একদম জমে যাবে এখন। আর প্রবলদা তো গান গাওয়া শুরু করেছে। না, ও জানে যে আমি এখন খুব একটা গান করি না, একসময় করতাম। আমরা ভাই ফুল ফ্যামিলির গান শুনবো। আমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে, তুমি ঘুমের ঘোরে স্বপন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যাকাশে তারার মতো। অর্ধেক গাইলাম। আর যেটা বলছিলাম যে সুমনা চলে এসছে, ও আসলে ভালো গান করে, অ্যাকচুয়ালি ও শিল্পী। তবে অনেকদিন থেকে গান করছে না, এখন মোটামুটি ছবি আঁকে, এখন ছবি আঁকার সাথে বেশি জড়িত। গান গাওয়ার ক্ষেত্রে তো নিশ্চয়ই প্রবলদা অনেক ইন্সপায়ার্ড করেছেন ছোট বোনদের। ভাই হিসেবে, বড় ভাই হিসেবে কেমন ছিল? মানে অনেক রাগী, অন্য জায়গাগুলো না তা না,
মানে একটা ভাই তো মায়ের খুব আদরের, আমিও আদরের, মা বাবার আদরের ছিলাম, আমরা 3 ভাই বোনই। যেহেতু ও গান বাজনা মানে আমার সাথে ওর সঙ্গে একটা কমন নিয়ে হচ্ছে আমাদের গান বাজনা রিলেটেড কথাবার্তা আমাদের খুব ভালো হয়। আর অ্যাজ এ পার্সন মানে ও একটা মোস্ট অনেস্ট একটা মানুষ, মানে ও যা কাজ করে যা বলে তা করে। আমার বাবা মা দুজনেই কিন্তু খুব কর্মঠ মানে ছিলেন, দুজনেই চাকরিজীবী ছিলেন, দুজনেই সংগ্রাম করেছেন জীবনের সাথে। ভাই বোন মিলে একটা ছোটবেলার গান, আপনারা ছোটবেলায় গান গাইতেন সবাই মিলে, এরকম একটা গান হয়েছে। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছায় আমার আর কেউ নেই, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন।